আচ্ছা, আজকে আমরা ইউনিট 14 এইটার দিকে যাব। এখানে বেসিক্যালি আমাদের ইকোসিস্টেম কম্পোনেন্ট বা ইকোসিস্টেম স্ট্রাকচার আর তারপরে ইকোসিস্টেম ফাংশন, এই দুটো জিনিস পড়তে হবে। তো আজকে আমরা বেসিক্যালি ইকোসিস্টেম স্ট্রাকচারটা পড়বো। ইকোসিস্টেম স্ট্রাকচারের মধ্যে দেখো, এখানে ইকোসিস্টেম কম্পোনেন্ট বা ইকোসিস্টেমের মধ্যে কী কী উপাদান আছে সেটা আছে। মেনলি দু ধরনের উপাদান। একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট, দ্যাট ইট মিনস লিভিং কম্পোনেন্টগুলো, যাদের মধ্যে প্রাণ আছে তারা হচ্ছে বায়োটিক। আর একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, এরা হচ্ছে নন লিভিং কম্পোনেন্টগুলো, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ নেই। অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে তিনটে ভাগ আছে। একটা হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর, তারপরে আছে টোপোগ্রাফিক ফ্যাক্টর, তারপরে আছে এডাফিক ফ্যাক্টর। ক্লাইমেটিক ফ্যাক্টরের মধ্যে টেম্পারেচার, নেক্সট লাইট, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা, তাপমাত্রা, আলো, আপেক্ষিক আর্দ্রতা, এইগুলোর কি প্রভাব হয় এগুলো আমরা কিন্তু আগের চ্যাপ্টারগুলোতে পড়ে এসেছি। প্রাণীর ওপর বা উদ্ভিদের ওপর তাপমাত্রার কী প্রভাব, আলোর কী প্রভাব, আমরা সেখানে কতগুলো ল পড়েছি, যেমন অ্যালেন্স রুল, গ্লগার্স রুল, ডলিস রুলস, এই সমস্তগুলো আমরা ওখানে দেখেছি। নেক্সট হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর। টপোগ্রাফিক ফ্যাক্টর মিনস হচ্ছে যে স্লোপ, এটা স্লোভ লেখা আছে, ইট শুড বি স্লোপ, SLOPE, জাস্ট এ মিনিট, SLOPE, অর্থাৎ একটা পাহাড়ের যে ঢাল এটাকে বলে হচ্ছে স্লোপ। তো একটা পাহাড়ের কতটা স্লোপ আছে, ভ্যালি, পাহাড়ের পাদদেশের কীরকম অঞ্চল রয়েছে, মাউন্টেন বা পাহাড় কতটা উচ্চতায় উপস্থিত, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে বলে টোপোগ্রাফিক ফ্যাক্টর। টোপোগ্রাফিক ফ্যাক্টর বেসিক্যালি ইজ দ্য ল্যান্ডস্কেপ, অর্থাৎ কোনো অঞ্চলের ল্যান্ডস্কেপের যে ফিজিক্যাল ফ্যাক্টরগুলো সেগুলো মিলে টোপোগ্রাফিক ফ্যাক্টর তৈরি হয়। একটা পাহাড় কতটা ঢালু, তার পাদদেশে বা ভ্যালি বা উপত্যকায় কীরকম পরিবেশ রয়েছে, পাহাড়ের মাউন্টেন রেঞ্জ যদি হয়, পর্বতমালা যদি হয়, তার পার্বত শিখরে কীরকম পরিস্থিতি থাকে, এইগুলোকে আমরা টোপোগ্রাফিক ফ্যাক্টরের মধ্যে ধরি। নেক্সট হচ্ছে এডাফিক ফ্যাক্টর। এডাফিক ফ্যাক্টর বেসিক্যালি এটা সয়েল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ মাটির প্রকৃতি, ভূমির প্রকৃতি। মাটির প্রকৃতি মানে মাটির কম্পোজিশন কীরকম, এটা হতে পারে সে ফর এক্সাম্পল বেলে মাটি না দোআঁশ মাটি না পলি মাটি, সয়েল পিএইচ, মাটির পিএইচ বা ক্ষারীয় না আম্লিক, সেই প্যারামিটারটা হতে পারে। মাটির মধ্যে উপস্থিত যে সয়েল ওয়াটার, বিভিন্ন ধরনের সয়েল ওয়াটার আছে, ক্যাপিলারি ওয়াটার আছে, হাইগ্রোস্কোপিক ওয়াটার আছে, এই সমস্ত জিনিসগুলো ইডাফিক ফ্যাক্টরের মধ্যে থাকে। তাহলে এই তিনটে হচ্ছে বেসিক্যালি অ্যাবায়োটিক ফ্যাক্টর। আমরা কিন্তু মেনলি এই অ্যাবায়োটিক ফ্যাক্টরটা আগের চ্যাপ্টারে ডিল করে এসেছি। আমরা আজকে যেটাতে বেসিক্যালি যাব সেটা হচ্ছে বায়োটিক ফ্যাক্টরগুলো। বায়োটিক ফ্যাক্টরের মধ্যে দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে প্রডিউসার বা উৎপাদক, এটা পি স্ট্যান্ডস ফর প্রডিউসার বা উৎপাদক। তারপরে হচ্ছে সি স্ট্যান্ডস ফর কনজিউমার। আমি ফুল ফর্মগুলো একটু এখন লিখে দিচ্ছি। দিস ইজ কনজিউমার বা বাংলায় যাকে আমরা বলি খাদক। পি স্ট্যান্ডস ফর প্রডিউসার, যার বাংলাটা হচ্ছে উৎপাদক। অ্যান্ড দেন ফাইনালি ইট ইজ ডি স্ট্যান্ডস ফর ডিকম্পোজার, বা যার বাংলা হচ্ছে বিয়োজক। সো বেসিক্যালি দেখো তিন ধরনের লিভিং কম্পোনেন্ট আমরা এখানে পেলাম। পি স্ট্যান্ডস ফর প্রডিউসার, সি কনজিউমার, আর ডি ডিকম্পোজার। তো আমি একটু ইলাবোরেটলি একটার পর একটা আসি। প্রথমে হচ্ছে প্রডিউসার বা উৎপাদক কারা। বাস্তুতন্ত্রের প্রডিউসার হচ্ছে সালোক সংশ্লেষকারী সবুজ উদ্ভিদ। কেন না এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। সো দেয়ারফর দে আর অটোট্রপিক বা স্বভোজী। এর থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যখন এরা খাদ্য উৎপাদন করে তখন সূর্যালোক থেকে আগত শক্তিকে ওই খাদ্যের মধ্যে স্থিতিশক্তিরূপে আবদ্ধ করে। অর্থাৎ উৎপাদকই হলো একমাত্র পর্যায় যেখানে খাদ্য উৎপন্ন হয় তথা শক্তির আবদ্ধকরণ ঘটে। এটা কিন্তু আর অন্য কোনো জায়গায় হয় না। দেয়ারফর দে আর প্রডিউসার। প্রডিউসারদের আর একটা নামও আছে, প্রডিউসারদের বলা হয়ে থাকে কনভার্টার। প্রডিউসারের আর একটা নাম আছে, সেটাকে বলে ট্রান্সডিউসার। যারা প্রডিউসার তারাই হচ্ছে কনভার্টার, তারাই হচ্ছে ট্রান্সডিউসার। প্রডিউসার থেকে এদেরকে কেন কনভার্টার বলছে না, তারা এনার্জি, যেটা সৌরশক্তি, সেই সৌরশক্তিটাকে কনভার্ট করছে খাদ্যের মধ্যে স্থিতিশক্তি হিসেবে। দ্যাটস ওয়াই দে আর কল্ড কনভার্টার। তো যারাই প্রডিউসার তারাই কনভিউটার, তারাই ট্রান্সডিউসার। যাই হোক, এরপরে প্রডিউসার পরে আসছে কনজিউমার বা খাদক।
এইবার খাদকের মধ্যে আবার দেখো বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস করা আছে, যেমন C1, C2, C3, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। এটার অন্যভাবেও নাম দেওয়া আছে, সেটা হচ্ছে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার। এদের আরও অন্যরকমভাবে বলা যায়, সেটা হচ্ছে প্রাথমিক খাদক, গৌণ খাদক বা প্রগৌণ খাদক। এইগুলো সবই তোমরা বইয়ের মধ্যে পাবে, এই নামগুলো একটু খেয়াল রাখতে হবে। C1 এ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, C2 দ্বিতীয় শ্রেণীর খাদক, C3 তৃতীয় শ্রেণীর খাদক। এর বাকি নামগুলোও কিন্তু আসতে পারে, সো প্রত্যেকটা নামই মনে রাখতে হবে। যেমন প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার। আবার প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এইভাবেও আলোচনাটা করা যেতে পারে। যাই হোক, তো আমরা আমাদের এখানে আলোচনার সুবিধার জন্য আমরা বারবার এই C1, কনজিউমার 1, কনজিউমার 2, কনজিউমার 3, C3 এগুলোই বারবার বলবো। তো দেখো, প্রথমেই হচ্ছে প্রডিউসারকে যারা সরাসরি খায় তারা হচ্ছে C1, C1কে যারা খায় তারা হলো C2, C2কে যারা খায় তারা হচ্ছে C3। এখন আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি, প্রডিউসার যদি ঘাস হয় তাহলে ঘাসকে সরাসরি খাচ্ছে ফড়িং, দেয়ারফর ফড়িং হচ্ছে C1, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙ হচ্ছে C2, ব্যাঙকে খাচ্ছে সাপ, সুতরাং সাপ হচ্ছে C3। এখানে একটা জিনিস দেখতে হবে যে এখানে এই যে C1, C2, C3 এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক। না, খাদ্য খাদক সম্পর্ক বলতে কি বোঝায়? খাদ্য খাদক সম্পর্ক হচ্ছে, দেখো এই মুহূর্তে ফড়িং ঘাসকে খাচ্ছে, পর মুহূর্তে ফড়িংকে কিন্তু ব্যাঙ খাচ্ছে। তার মানে ফড়িং এই মুহূর্তে ঘাসের খাদক, পর মুহূর্তে সে ব্যাঙের খাদ্য। এই সম্পর্কটাকে বলে ইট অ্যান্ড বিং ইটেন, অর্থাৎ এই মুহূর্তে আমি কাউকে খাচ্ছি, পর মুহূর্তে আমাকে কেউ আরেকজন খাবে। সো এই সম্পর্ক, যার জন্য আমরা এই সম্পর্কগুলোকে বলে থাকি খাদ্য খাদক সম্পর্ক। সুতরাং প্রডিউসার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কনজিউমারের মধ্যে সবসময় একটা খাদ্য খাদক সম্পর্ক বজায় থাকে। কোনো অবস্থাতেই কিন্তু এই খাদ্য খাদক সম্পর্কটা ব্রেক করবে না। অর্থাৎ ব্যাঙ গিয়ে ডাইরেক্ট কখনো ঘাসকে খেতে শুরু করবে না, বা সাপ গিয়ে ডাইরেক্ট কখনো ফড়িংকে খেয়ে নেবে না। এই রকম একটা সম্পর্ক এক্ষেত্রে মেনটেন করা আছে। তার জন্য আমরা বলে থাকি যে বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে দিয়ে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য তথা শক্তির যে প্রবাহ হয় তাকে আমরা বলে থাকি খাদ্য শৃঙ্খল। অর্থাৎ এই ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ এরা প্রত্যেকে মিলে একটা খাদ্য শৃঙ্খল রচনা করেছে বা একটা ফুড চেন তৈরি করেছে। তো ফুড চেন কাকে বলে? না, উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্য খাদক, বিভিন্ন স্তরের খাদকের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য তথা শক্তির যে একমুখীভাবে প্রবাহ হয় তাকে বলে হচ্ছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। ফুড চেনে আবদ্ধ প্রত্যেকটা স্তরের খাদকের মধ্যেই কিন্তু এই খাদ্য খাদক সম্পর্কটা খুব ফেথফুল্লি মেনটেন হয়, এটা কখনো তারা ব্রেক করে না। এটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফুড চেনটা দাঁড়াবে না, ফুড চেনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমি এই মুহূর্তে যে ফুড চেনটার এক্সাম্পলটা লিখেছি এটাকে বলে GFC বা গ্রেজিং ফুড চেন বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল। এইরকম বেশ কয়েকটা খাদ্য শৃঙ্খল তোমাদের বই এক্সাম্পল দেওয়া আছে, যেমন অরণ্যের খাদ্য শৃঙ্খলের এক্সাম্পল আছে, সেটা একটু তোমরা বই থেকে দেখে নিতে পারো। একটা প্যারাসাইটিক ফুড চেন কেমন হতে পারে আমি তার একটা এক্সাম্পল দিয়েছি। দেখো, এটা একটা গাছ, গাছের ওপরে তৃণভোজী পাখি রয়েছে, আর ওই তৃণভোজী পাখির গায়ে অনেক উকুন এবং ছারপোকা রয়েছে যারা ওই তৃণভোজী পাখির ওপর পরজীবী। তারপর এই ধরনের ফুড চেনকে আমরা বলে থাকি প্যারাসাইটিক ফুড চেন। এরই অপর নাম হচ্ছে অক্সিলারি ফুড চেন। এই ফুড চেনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যত আমরা টুয়ার্ডস ডান দিকে যাচ্ছি তত এই সাইজ, অর্থাৎ কনজিউমারের যে সাইজ সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস করে যাচ্ছে বা কনজিউমারের সাইজটা কিন্তু কমে আসছে। যেমন তৃণভোজী পাখি, তার শরীরের ওপর যে উকুন বা ছারপোকাগুলো রয়েছে সেগুলোর সাইজ কিন্তু তৃণভোজী পাখির থেকে অনেক কম। সো এটা একটা এক্সাম্পল প্যারাসাইটিক ফুড চেন বা অক্সিলারি ফুড চেন। এরপরে আরেকটা ফুড চেনের আমি এক্সাম্পল দিয়েছি, এটাকে বলে ডেট্রিটাস ফুড চেন। তো এই ডেট্রিটাস ফুড চেন দেখো শুরু হচ্ছে কোথা থেকে? পচনশীল জৈব বস্তু বা ডেট্রিটাস থেকে। সেটা গাছের পচা পাতা হতে পারে, গাছের
প্রাণীর মলমূত্র হতে পারে, জীবজন্তুর দেহাবশেষ হতে পারে, যাবতীয় পচনশীল জৈব বস্তুকে আমরা বলে থাকি এক কথায় ডেট্রিটাস। তো এই ডেট্রিটাসের ওপর প্রথমে ডিকম্পোজাররা কাজ করে। এই ডিকম্পোজারই আমি এখানেও তোমাদের দেখিয়েছি। আমি পরে আসছি বিয়োজক বা ডিকম্পোজার এরা কী কাজ করে। তার আগে একটু জেনে নেওয়া দরকার যে ডিকম্পোজার হিসেবে বাস্তুতন্ত্রে কোন কোন প্রাণী ডিকম্পোজারের কাজ করে। মূলত আই রিপিট, মূলত ডিকম্পোজার হিসেবে কাজ করে তিনটে প্রাণী। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নম্বর হচ্ছে ছত্রাক, আর 3 নম্বর হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণীরা। সো বেসিক্যালি এই তিনটে প্রাণী, 1 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নম্বর ছত্রাক, আর অ্যাক্টিনোমাইসিটিস গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণীরা। এই অ্যাক্টিনোমাইসিটিস এই যেটা আমি বলছি এটাও অ্যাকচুয়ালি মোনেরা পর্বের অন্তর্ভুক্ত, এটা ক্লাস 11-এ ছিল। তো এই তিনটে পর্বের প্রাণীরা এরা মূলত কাজ করে হচ্ছে ডিকম্পোজার হিসেবে। তো আমি এখানেও দেখো যে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে পচনশীল জৈব বস্তু বা ডেট্রিটাস, তাকে খাচ্ছে অণুজীব, তার মধ্যে আছে কে ব্যাকটেরিয়া, আছে ছত্রাক, আছে ডিকম্পোজার। এরপরে দেখো এই ডিকম্পোজারের পর এদেরকে কারা খাচ্ছে? টারমাইট মানে উইপোকা, মিলিপেড, আর্থওয়ার্ম, কেঁচো, এরা। এদেরকে কি বলছে? এদেরকে বলছে ডেট্রিভোর। ডেট্রিভোর কাদের বলে? যারা ডেট্রিটাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলে ডেট্রিভোর। ডেট্রিভোরের বাংলা হচ্ছে কর্করভোজী, ডেট্রিটাসের বাংলা হচ্ছে কর্কর। তো এই পচনশীল জৈব বস্তু বা ডেট্রিটাস একে যারা খায় তারা হচ্ছে ডেট্রিভোর। কিন্তু এখানে একটা জিনিস দেখো, ডেট্রিভোর সরাসরি কিন্তু ডেট্রিটাসকে খেতে পারছে না, মাঝে ডিকম্পোজারের একটা ভূমিকা আছে। তারা এই ডেট্রিটাসটাকে ভেঙে অনেক ছোট ছোট মলিকুল, অনেক ছোট ছোট ওই জৈব বস্তুগুলোকে ভেঙে ছোট ছোট কম্পোনেন্টে পরিণত করছে। ওই ছোট কম্পোনেন্টগুলোকে ডেট্রিভোরেরা খায়। এরপর ডেট্রিভোরদের খাদ্যের উপযোগী করে তুলবার জন্য আগে ডিকম্পোজারের এক্ষেত্রে একটা ভূমিকা আছে। তারপরে এই যে ডেট্রিভোর, এদেরকে খেলো কে? ছোটো মাছ, ছোটো মাছটাকে খেলো কে? বড় মাছ, সেই বড় মাছকে খেলো মানুষ। এই যে পুরো ফুড চেনটা তৈরি হলো, এই পুরো ফুড চেনটাকে আমরা বলতে পারি ডেট্রিটাস ফুড চেন। এই ডেট্রিটাস ফুড চেনের এক্সাম্পল আমার ম্যাটেরিয়ালের মধ্যেও আছে, তোমাদের বইয়েও আছে, আমি শুধু বুঝিয়ে দিলাম, এটা খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা খাদ্য শৃঙ্খলের একদম শেষ দিকে আমরা যাব। এখন দেখো তাহলে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের লেংথ সেটা কিন্তু দেখো বিভিন্ন রকম হচ্ছে। যেমন আমরা যখন একটা ক্রেজিং খাদ্য শৃঙ্খল দেখাচ্ছি, এখানে C1, C2, C3, আবার সাপকে যদি আমি একটা বাজ পাখি খায় বলে ধরে নিই তখন সেক্ষেত্রে C4ও পেয়ে যাব। কিন্তু জঙ্গলের খাদ্য শৃঙ্খলের মধ্যে কিন্তু আমরা C4 পাবো না। একটা জঙ্গলের যদি খাদ্য শৃঙ্খল ধরি তাহলে গাছ, গাছের পরে হচ্ছে হরিণ, হরিণের পরে হচ্ছে বাঘ, ব্যাস দেখো মাত্র 3টে, মানে C1 পেলাম, C2 পেলাম, আর কিন্তু কিছু পাচ্ছি না। কাজেই গাছ, হরিণ, বাঘ। গাছ অবভিয়াসলি এটা প্রডিউসার, হরিণ C1, আর তারপরেই হচ্ছে বাঘ C2। তাহলে এখানে কিন্তু আমার খাদ্য শৃঙ্খল C2 পর্যন্ত এসেই শেষ হয়ে যাচ্ছে, তারপরে আর আলাদা করে কোনো খাদ্য শৃঙ্খল আমরা এখানে পাচ্ছি না। অন্যদিকে গ্রেজিং খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কিন্তু C1, C2, C3, এমনকি C4 পর্যন্ত আমরা পেতে পারি। এখন প্রশ্ন হলো তার মানে বিভিন্ন খাদ্য শৃঙ্খল, কোন বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল আমরা আলোচনা করছি সেই অনুযায়ী খাদ্য শৃঙ্খলের লেংথ বা দৈর্ঘ্যটা ঠিক হয়। কিন্তু কখনোই আমি এমন দেখব না যে C5 বা C4, C5 পর্যন্তই আমরা একটা খাদ্য শৃঙ্খল পাবো, C7 বা C8 কিন্তু আমরা পাবো না। কেন না, যত খাদ্য শৃঙ্খলের ওপরের দিকে আমরা যাই তত আমরা দেখব যে সেখানে কিন্তু শক্তির পরিমাণ কমতে থাকে। এটা কিভাবে কমে সেটা আমরা পরের টপিকে দেখব। কিন্তু যত আমরা বাস্তুতন্ত্রের প্রডিউসার লেভেল থেকে যত আমরা উচ্চস্তর খাদকের মধ্যে যাব, মানে C1, C2, C3, তত কিন্তু তাদের মধ্যে শক্তির পরিমাণ কমবে। সেই জন্য খাদ্য শৃঙ্খল ম্যাক্সিমাম ওই C4 বা C5 পর্যন্তই হতে পারে, তার ওপরে খাদ্য শৃঙ্খল কিন্তু আমরা পাবো না। কেননা সেখানে শক্তির পরিমাণটা এতটাই কমে আসবে যে ওই খাদ্য শৃঙ্খল কিন্তু সাস্টেনেবল হবে না, ওই খাদ্য শৃঙ্খল সুস্থিত হবে না। তাই খাদ্য শৃঙ্খল একটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই সেখানে খাদক স্তরকে অ্যাকুমুলেট করতে পারে, সেখানে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত খাদ্য স্তর থাকতে পারে, তারপরে গিয়ে কিন্তু আর সেটা
থাকবে না। এইবার এখানে আরেকটা জিনিস শুধুমাত্র আমাদের করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা খাদ্য স্তরগুলোকে দেখছিলাম বা প্রডিউসার দেখছিলাম। এবার আমরা যেটা আসব সেটাকে বলে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। পুষ্টি স্তর কী জিনিস না, খাদ্য শৃঙ্খলের অংশগ্রহণকারী প্রত্যেকটা স্তর হলো এক একটা পুষ্টি স্তর। কীরকম? যেমন প্রডিউসার, এটা একটা পুষ্টি স্তর। C1 এটা একটা পুষ্টি স্তর। C2 এটা একটা পুষ্টি স্তর। C3 এটা একটা পুষ্টি স্তর। পি যেটা প্রথম পুষ্টি স্তর সেটা হলো T1 বা ট্রপিক লেভেল 1। C1 এ হলো দ্বিতীয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল 2। C2 এটা হচ্ছে তৃতীয় পুষ্টি স্তর বা T3। C3 এ হচ্ছে T4। কাজেই এই ডিফারেন্সটা একটু দেখে নাও। যেটা C1 সেটা কিন্তু ট্রপিক লেভেলের সংজ্ঞাতে T2 হয়ে যাচ্ছে। কেন না, প্রডিউসার নিজেও কিন্তু একটা ট্রপিক লেভেলের অন্তর্গত। বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তর এক একটা ট্রপিক লেভেল হিসেবে গণ্য করা হয়। যে কোনো একটা পুষ্টি স্তরের অন্তর্গত প্রাণীরা তারা সর্বদাই একটা সাধারণ ফুড সোর্স বা কমন ফুড সোর্স থেকে খাদ্য সংগ্রহ করে। যেমন T2-র অন্তর্গত যত প্রাণী আছে ফড়িং, তারা সবাই ঘাসকে খায়। T3-র অন্তর্গত যত প্রাণী আছে যেমন ব্যাঙ, তারা সবাই ফড়িং থেকেই খাদ্য সংগ্রহ করে। তেমনি T4-এর অন্তর্গত যারা রয়েছে মানে সাপ, সেই সমস্ত সাপ ব্যাঙকে খেয়েই জীবন ধারণ করে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ট্রপিক লেভেলের অন্তর্গত প্রাণীরা সর্বদা একটা সাধারণ ফুড সোর্স থেকে, একটা সাধারণ উৎস থেকে খাদ্য সংগ্রহ করে। সেই জন্য এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে প্রডিউসার নিজেও একটা ট্রপিক লেভেল এবং সে হচ্ছে ফার্স্ট ট্রপিক লেভেল বা T1। তারপরে T1, T2, T3 অ্যান্ড সো অন। যার ফলে যেটা C1 সেটা কিন্তু T2 হয়ে যায়, যেটা T3 সেটা কিন্তু C2 হয়। একটা প্রশ্ন এসেছিল তোমাদের, বলছে একজন ব্যক্তি খাদ্য হিসেবে দই খান, তাহলে তিনি কোন ট্রপিক লেভেলের হবেন? এখন দই খান মানে এই দইটা কী থেকে তৈরি হয়? দুধ থেকে তৈরি হয়। আর এই দুধ কোত্থেকে আসে? সাপোজ আমি বলছি ধরো গরু থেকে এলো, তাহলে গরু সে কী খাচ্ছে? ঘাস। তাহলে ঘাস হচ্ছে T1, গরু এ হচ্ছে T2, গরুর দুধ তাকে খাচ্ছে, দুধ থেকে হচ্ছে দই, তাই দই খাচ্ছেন ভদ্রলোক, তাহলে ভদ্রলোক হচ্ছেন T3। তাহলে দেখো, যে ভদ্রলোক খাদ্য হিসেবে দই খান তার ট্রপিক লেভেল কিন্তু T3, কেননা T1 হচ্ছে ঘাস, T2 গরু, T3 হচ্ছে কিন্তু তিনি নিজে অর্থাৎ ওই ব্যক্তি, তার পুষ্টি স্তর হচ্ছে T3। এটা একটু বিশেষ খেয়াল রাখবে। আমি আমার ম্যাটেরিয়ালে তোমাদের দেখিয়েও দিয়েছি যে ট্রপিক লেভেল কাকে বলে, সেই সংজ্ঞাটা ওখানে লেখানো আছে, সেখান থেকে পড়লেই হবে।